হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। তো আজকের আমরা যেটা করতে চলেছি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের নিউটনস ল অফ মোশনের সেকশন এতে মানে একদম প্রথমে যেটা আছে শূন্যস্থান পূরণ করো বলে যে সেকশন আছে সেখানে আমরা 1 থেকে 10 অবধি কোশ্চেন আগের লেকচারে করেছিলাম। আজকের আমরা 11 থেকে 35 অবধি করব। সেকশন এতে 35টা কোশ্চেন আছে, আমরা 10 পর্যন্ত কোশ্চেন আগের লেকচারে কমপ্লিট করেছি। আজকের করব 11 থেকে 35 অবধি। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনটা পড়ো তোমরা। বলছি যে এম ভর এবং এল দীর্ঘ এম ভর ও এল দীর্ঘ একটি পাটাতন জলে ভাসছে। পাটাতন বলে দিতে পারে বা তোমাদের নৌকা বলে দিতে পারে, এরকম কিছু অনেক কিছু বলে দিতে পারে। ঠিক আছে, তা বলছে তার এক প্রান্তে থেকে এম ভরে একটি বালক অন্য প্রান্ত পর্যন্ত সমবেগে হেঁটে গেল। পাটাতনের স্মরণ কত হবে? মনে করো একটা পাটাতন ছিল, পাটাতন নায়িকা আমি নৌকা আছি। ঠিক আছে, এটা নৌকা, এটা নিচে জল, এখানে একটা বালক দাঁড়িয়েছিল ফার্স্ট। তারপরে কি করলো, সে সমবেগে সমবেগে এখানে পৌঁছালো। তাহলে কি হবে, নৌকাটা একটু এদিকে সরে আসবে, তাই না? একটু ইমাজিন করো, বুঝতে পারবে। একটু এদিকে সরে আসবে। মনে করো ফার্স্ট এখানে ছিল, এখন এখানে চলে এসছে, আর বালকটা কোথায় আছে? এখানে বসে আছে। তো এবার কোশ্চেন জিজ্ঞেস করছে যে যে নৌকাটি বা পাটাতনটি কত দূরত্ব সরল। আমি ধরে নিলাম ডি। ঠিক আছে, এরা তো বেসিক মেথড বা অরিজিনাল নিয়মে তো করা যায়, কিন্তু এর ফাইনাল ফর্মুলা বা ফাইনাল রেজাল্টটা কিভাবে মনে রাখবে তার একটা সহজ উপায় বলে দিচ্ছি। দেখো, ডি ইজ ইকাল টু, প্রথমে লিখবে ডি ইজ ইকাল টু পাটাতনের বা নৌকার লেন্থটা। তারপরে এরকম একটা লাইন টেনে দেবে, নিচের টোটাল মাস। এখানে টোটাল মাস কি কি আছে? এখানে নৌকার মাস বা পাটাতনের মাস প্লাস বালকের মাস, তাই না? তাহলে টোটাল মাস কত আসছে? এম প্লাস এম গেল। এবার যে মুভ করবে, এখানে কে মুভ করছে? নৌকাটা স্থির ছিল, নৌকার ওপরে বালকটা এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছে, তাই না? বালকটা সরেছে, নৌকা তো স্থির ছিল, বালক সরার কারণে এ সরেছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সরেছে নৌকার ওপরে বালকটা, তাই তার মাস এম। ঠিক আছে, ও নিচে টোটাল মাস, আর ওপরে যে সরবে, যে মুভ করবে, মনে করো আর একটা দেওয়া আছে, অন্য একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, মনে করো একটা নৌকা আছে, নৌকার ওপরে দুটো ব্যক্তি আছে। এরকমও কোশ্চেন আছে, একদিকে একটা ব্যক্তি আছে, এদিকে একটা ব্যক্তি আছে। এই ব্যক্তিটির মাস মনে করো m1 দিয়েছে, এই ব্যক্তিটির মাস m2 দিয়েছে, এবং নৌকাটার মাস m। এবার মনে করো m2 মাসটা গিয়ে ওর বন্ধুর কাছে গিয়ে বসেছে, এ স্থির ছিল, m2 গিয়ে m1 এর কাছে গিয়ে বসেছে। তাহলে এক্ষেত্রে বলবে যে নৌকাটির কত স্মরণ ঘটেছে। ঠিক আছে, নৌকাটির স্মরণ মনে করি ধরে নিলাম ডি ইজিক্যাল টু নৌকার লেন্থ মনে করো দিয়ে দিয়েছে এল, নৌকার লেন্থ এল কোশ্চেনে দিয়ে দেবে, হলো? এল আমি দিয়ে দিলাম। এবার নিচের টোটাল মাস কি কি? নৌকার মাস, এ একটা বালকের মাস, এই একটি বালকের মাস, তাহলে কি আসবে? এম প্লাস m1 প্লাস m2। ওপরে কি থাকবে? যে মুভ করেছে, এখানে কোন বালকটা মুভ করেছে? 2 নম্বর বালকটা মুভ করেছে, তাই এখানে কোন মাসটা দেবো পরে? m2। ব্যাস। এবার তুমি যদি ডাইমেনশনালি দেখো, দেখো ডির ডাইমেনশন লেন্থ, আর তার মানে এদিকে যেগুলো আছে তার কাটাকুটি করে মোটামুটি লেন্থের ইউনিট আসতে হবে, তো লেন্থের ডাইমেনশন আসতে হবে, তবে তো লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডের ডাইমেনশন সমান হলে তবে তো মানে ইকুয়াল করতে পারবো, তাই না? তাহলে ওপরে মাস টোটাল, ওপরে টোটালের কি আসছে? ডাইমেনশন কি আসছে? মাস আসছে, নিচেও ডাইমেনশন মাস, তো ডাইমেনশন মাস কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে শুধু লেন্থ। তার মানে ডাইমেনশনালি খুব কারেক্ট হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনটা দেখি চলো। জেট ইঞ্জিনের কার্যনীতি ভিত্তি হলো কি? এটা রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র বা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম।
তোমাদের বইয়ে এটার ওপর বড় থিওরি আছে, একবার রিডিং পড়ে নেবে, আর যদি না পড়তে ভালো লাগে মনে রেখে দাও। বলছে যে 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, হলো 10 মিটার থেকে একটি বলকে ফেলা হলো। এবার কোশ্চেন বলছে নিচে বালিতে বলটি 1 মিটার ঢুকে থেমে গেল। নিচে বালি রাখা ছিল, ঠিক আছে, নিচে বালি রাখা ছিল, থেমে গেল। তারপর এক্ষেত্রে সংরক্ষিত কি থাকবে? দেখো, মোমেন্টাম ভরবেগ কখন সংরক্ষিত থাকে? যখন এক্সটার্নাল ফোর্স 0 হয়। বস্তুটি যখন নিচে পড়লো, গিয়ে এখানে গিয়ে থেমে গেল মনে করো, এই থামতে এই বাঁধা একটা কাজ করছে, তাই না? বালির জন্য একটা বাঁধা কাজ করছে, বা বাঁধা ফ্রিকশন ফোর্স হিসাবে কাজ করছে এখানে। তো এখানে একটা এক্সটার্নাল ফোর্স থাকছে, সেটা কি? বালির বাঁধা, তাই না? বা বালির কর্তৃক ফ্রিকশন ফোর্স। সুতরাং এখানে আমরা বলবো যে ভরবেগ কনজার্ভ থাকতে পারে না, কারণ ভরবেগ কনজার্ভ থাকতে হলে কি এক্সটার্নাল ফোর্স 0 হতে হবে। তোমাদের হয়তো অ্যান্সার এ দিয়েছে, কিন্তু অ্যান্সার এ হবে না, অ্যান্সার হবে ডি, কোনোটুই নয়, ঠিক আছে? তো ভরবেগ কনজার্ভ না থাকলে গতিশক্তিও কনজার্ভ থাকবে না। সরি, দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয় এবং প্রতিটি বুলেটের ভর mkg এবং বেগ v/s হলে মেশিনের ওপর নিউটন এককে প্রযুক্ত বল হবে কত? ঠিক আছে, মনে করি মোমেন্টাম, বুলেটের ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? বুলেটের ইনিশিয়াল মোমেন্টাম 0, কারণ ইনিশিয়ালি কি বুলেটটা তো স্থির ছিল, তারপরে ট্রিগার চাপতেই বুলেট থেকে মানে বুলেটটা ভি বেগে বের হলো। তো ফাইনাল মোমেন্টাম কত হবে? ফাইনাল মোমেন্টাম ফর একটা বুলেটের জন্য, একটা বুলেটের জন্য হবে mv। এবার যদি n সংখ্যক বুলেট বলা হয় তাহলে কি হবে? মনে করি n সংখ্যক বুলেট বের হলো, n mv হলো। এবার দেখো, আমরা নিউটনের আরেকটা সূত্র জানি, নিউটনের সূত্র না, আমরা একটা ফর্মুলা কি জানি, এফ ডেল টি বাই চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? মানে ঘাতের একটা ফর্মুলা আমরা জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইজিক্যাল টু ডেল ভি বাই ডেল টি। ডেল টিটা কি? টাইম ইন্টারভাল, বুঝলে? আর এখান থেকে যদি আমরা চেঞ্জ ইন মোমেন্টাম বার করি, এখান থেকে যদি আমরা চেঞ্জ ইন মোমেন্টাম বার করি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল দিয়ে কি আসবে? এন এম ভি, তাই তো? চেঞ্জ ইন মোমেন্টাম ইজিক্যাল টু এন এম ভি। আর এটা 1 সেকেন্ডে এন সংখ্যক বেরিয়েছে, তাই তো? তাহলে এখানে 1 সেকেন্ড, তাহলে পড়ে থাকছে কি? এন এম ভি, মানে যেটা ছিল সেটাই পড়ে থাকছে। তাহলে অপশান কোনটা হবে? 1-1টা। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে, 15 নম্বর কোশ্চেনটা দেখো। গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। মনে করো একটা গাড়ি, ঠিক আছে, ট্রাক, এটা এটা ট্রাক, এখানে একটা চাকা দিয়ে দিই। এখানে মনে করো একটা কন্টেনার আছে, কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে কি আছে? গ্যাস আছে, কি আছে? গ্যাস আছে। হলো কথা ক্লিয়ার? এবার এই ট্র্যাকটা ইনিশিয়ালি এরকম ছিল, এবার ট্র্যাকটা মনে করো একটা ত্বরণ নিয়ে সামনের দিকে চলতে শুরু করলো, তখন কি গ্যাসগুলো এরকম থাকবে? গ্যাসগুলো তখন কি হবে? পিছনের দিকে জড়ো হবে, তাই না? কারণ এই গ্যাসগুলোর উপর একটা সিউডো ফোর্স কাজ করে, ঠিক আছে? এদিকে যদি যাই, পিছনের দিকে একটা সিউডো ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা কি করবে? এই দিকে জড়ো হতে সাহায্য করবে। বা তুমি সেম কেস মনে করো, ট্রাকের উপরে মনে করো একটা ব্লক আছে, ব্লক আছে। এবার ট্রাকটা যদি এই দিকে চলতে শুরু করে, ব্লকটা আস্তে আস্তে পিছনে চলে আসবে, তাই না? পিছনে চলে আসবে, একটা সময় পড়েও যাবে, সেই জন্য ব্লককে বেঁধে দেওয়া হয়। সিমিলারলি এখানে আবার কি বলছে? দেখ গ্যাসের চাপ কোথায় হবে? যদি এদিকে গ্যাসগুলো একাত্র হয়, এখানে চাপ সৃষ্টি করে বেশি, তো কি বলছে দেখ, সর্বত্র সমান হবে না, সম্মুক্ত
তলে অপেক্ষাকৃত কম। হ্যাঁ দেখো, এটা সামনের দিকে, এটা যদি ট্রাকের সামনে ধরছি আমরা যেহেতু, তাহলে এখানে কি কম, সব তো পিছনের দিকে চলে যাচ্ছে। সম্মুখ তলে অপেক্ষাকৃত কম বা পিছনে বেশি, একই কথা। ঠিক আছে, তাহলে অ্যান্সার বিটা চলে এসছে। বাকিটা তো, বাকি অপশনগুলো তোমরা পড়ে দেখবে। বলছি যে একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা ওয়েস্ট এবং এটা ইস্ট গেল। এবার লোকটা মনে করো হাঁটছে এরকম, হলো? আঁকা হচ্ছে, আমি আঁকাতে অত এক্সপার্ট না। পূর্ব দিকে হাঁটছে, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে কোথায়? দেখো, মানুষটা যখন হাঁটছে তার পিছনে পায়ের ওপর সে ফোর্স ক্রিয়েট করছে, ঠিক আছে, ফোর্স চাপ দিচ্ছে, তবে সে সামনের দিকে যাচ্ছে। পিছনের দিকে চাপ দিচ্ছে মানে তার অ্যাপ্লাইড ফোর্সটা পিছনের দিকে, তাই না? তুমি একবার কল্পনা করে দেখবে যদি না বুঝতে পারো। পিছনের দিকে ফোর্সটা দিচ্ছে, তাই তার ম্যানটা দ্বারা অ্যাপ্লাইড ফোর্স পিছনের দিকে। এবার যদি অ্যাপ্লাইড ফোর্স যদি পিছনের দিকে হয়, তার ফ্রিকশন ফোর্স কি হয়? তার অপোজিট দিকে হয়, তার মানে সামনের দিকে। এবার প্রথম কোশ্চেন দেখেই সবাই বলবে যে এদিকে ম্যানটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো এদিকে যাচ্ছে মানে তার ফোর্স পিছনের দিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্স পিছনের দিকে কাজ করবে, বলে তার অপশানটা সব মেরে দিয়ে চলে আসবে। বলো কি বলছে? পশ্চিম থেকে পূর্ব দিকে আছে, হ্যাঁ পশ্চিম থেকে পূর্ব দিকে আছে। হ্যাঁ, এর সরি অ্যান্সার ভুল আছে, এটা পশ্চিম থেকে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দেখো অপশান, তোমরা যেটা করবে সেটা করবে কি, পূর্ব থেকে পশ্চিমে দিয়ে তোমরা পিছনে মেরে দিয়ে আসবে, কিন্তু অপশান হবে এটা। অ্যান্সার ঠিক আছে, আমি পুরো অপশানটা পড়িনি, আমি শুধু পশ্চিম পড়েছি, কিন্তু এখানে বলছে পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে, মানে এই বরাবর, এই বরাবর পিছনের দিকে সে হাঁটার সময়, পিছনে তুমি খেয়াল করবে, তুমি হাঁটার সময় পিছনে যে পাটা থাকবে, পিছনে যে পাটা থাকবে সেই পায়ের ওপর বেশি বল প্রয়োগ করবে, আর পিছনের দিকে বল প্রয়োগ করছে মানে তার ফোর্সটা এদিকে বরাবর কাজ করছে, ঠিক আছে, এদিক বরাবর কাজ করছে, অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করছে, তার যদি হরিজেন্টাল উপাংশ নাও এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এম ভরের একটি বস্তু, এম ভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। মনে করো এটা একটা আনত তল বা ইনক্লাইন প্লেন। প্রথমে এরকম একটা ইনক্লাইন প্লেনে একটা বস্তু রাখলে, তারপরে তুমি ওই সেম বস্তুকে আর একটু খারাপভাবে ইনক্লাইন প্লেনে রাখলে। দেখো, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুমি কি বুঝতে পারছো? এই ক্ষেত্রে বস্তুটা স্থির থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বস্তুটা পড়ে যাবেই যাবে, তাই না? তোমার ভিজুয়ালাইজেশনের মধ্যে। এবার ফিজিক্স কি বলছে দেখো, ফিজিক্স বলছে যে কোনো একটা মিনিমাম অ্যাঙ্গেল অবধি এই ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল মানে নততলের কোণ বরাবর কোনো একটা নির্দিষ্ট কোণ পর্যন্ত সে বস্তুটি ওই নততলের উপরে স্থির থাকবে। এবার সেই কোণের থেকে যদি বেশি দাও মানে অ্যাঙ্গেলটা নতকোণটা যদি বাড়াও সেই মিনিমাম অ্যাঙ্গেল থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্লকটি নিচের দিকে পড়ে থাকবে। এবার কোশ্চেন হলো সেই মিনিমাম অ্যাঙ্গেলটা কত? সেই মিনিমাম অ্যাঙ্গেলটা হবে কত বলো তো? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, ঠিক আছে। মানে তোমার ঘর্ষণ গুণাঙ্কের মান যদি ট্যান থিটার সাথে সমান হয়, তাহলে বস্তুটি জাস্ট চলতে শুরু করবে, বুঝলে? আচ্ছা, এখানে একটা ভুল আছে, এখানে মিউটা থিটা হবে, ঠিক আছে। এবার চলতে শুরু করবে কখন? যদি এর ট্যান থিটা ইজিক্যাল টু মিউ যদি হয়, জাস্ট চলতে শুরু করবে, এবং ট্যান থিটার মান যদি মিউ থেকে বেশি হয়, সে চলতে শুরু করবে, বুঝলে? তো এবার থিটা ইজিক্যাল টু কি লিখতে পারি? ট্যান ইনভার্স মিউ, যেটা ফার্স্ট অপশানে দিয়েছে, ঠিক আছে। চলো তারপর বলছে একটি এম ভরের বস্তু নততলে সাম্য অবস্থায় আছে, ওই নততল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করা আছে? আগের কোশ্চেনের মতো ট্যান থিটা ইজিক্যাল টু মিউ যদি হয়, সে সাম্য অবস্থায় থাকবে, বুঝলে? এর থেকে বেশি হয়ে গেলে কি হবে? সে নিচে পড়তে থাকবে, নিচে চলতে শুরু করবে। তাহলে এখানে কোন অপশন হবে? থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স মিউ। ইম্পর্টেন্ট কোশ্চেন,
তোমরা নিশ্চয়ই ক্লাসে এটা ভালো করে আরও বুঝেছো, আমি জাস্ট এখন একবার বলে দিলাম সিটটা অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আনত একটি বস্তু নিচের দিকে জি ত্বরণে নেমে এলে এর ত্বরণ কত হবে? জি ত্বরণে হবে না, এটা হবে এ ত্বরণ, ঠিক আছে? মানে এর মানটা জিজ্ঞেস করছে। এটা তোমাদের ডাইরেক্ট যদি ফর্মুলা যদি লার্ন করে নিতে হবে। এখন আরেকবার আমি ডেরিভেশনটা দেখিয়ে দিয়েছি। মনে করো এখানে একটা এ ছিল, এম মাসের একটা বডি ছিল। এবার এর ওপর কি কি বল কাজ করছে দেখো। নিচের দিকে এমজি কাজ করছে, সবাই জানি। এটা যদি নতকলের অ্যাঙ্গেল যদি থিটা হয়, এদিক বরাবর কাজ করছে, এদিক বরাবর কাজ করবে একটা ফোর্স। এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। এটা জ্যামিতির নিয়ম অনুসারী হবে, তোমরা ভেবে দেখবে কিভাবে হচ্ছে। এমজি কস থিটা, যদি না বুঝতে পারো লার্ন করে নাও, আর বেশি টাইম নেই, তাই না? এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে নাও। তাহলে এই বরাবর এমজি কস থিটা লাগছে, এই বরাবর এমজি সাইন থিটা লাগছে। ওপরে কি লাগছে? নর্মাল রিয়াকশন, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর বস্তুটি যদি এদিকে নামছে, তাহলে ওপরের দিকে একটা এরকম বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটার নাম এফ, তাই তো? তাহলে এই বরাবর তোমার নততল বরাবর নেট ফোর্স কি কাজ করছে? নততল বরাবর নেট ফোর্স কাজ করছে এমজি সাইন থিটা মাইনাস এফ, তাই না? ফ্রিকশন ফোর্স, নেট ফোর্স ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি? এম এ। মনে করি এ ত্বরণে নিচে নামছে এবং বস্তুটির ভর এম। কথা ক্লিয়ার? এবার এফ সমান সমান কি লিখতে পারি? ফ্রিকশন ফোর্স ইজ ইকাল টু সমান সমান লিখতে পারি মিউ এন। এনটা কি? নর্মাল রিয়াকশন। এখানে এন সমান সমান কি? এখানে এই কেসে এন সমান সমান এমজি কস থিটা, মিউ এমজি কস থিটা, তাই তো? এফ এর জায়গায় তাহলে আমরা লিখতে পারি এমজি কস থিটা। এখানে যদি এমজি কস থিটা লিখি, মিউ এমজি কস থিটা লিখি, এমজি কমন চলে আসছে, দেখো ভালো করে দেখো। তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা পড়ে থাকছে, ইজিক্যাল টু এম এ। কম্পিটিটিভ যদি এক্সাম দিতে চাও, তাহলে এই সব এগুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে এতদিনে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এম এম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ ইজিক্যাল টু জি সাইন সাইন ব্র্যাকেটের ভিতর সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আচ্ছা, তাহলে এখানে অপশান হলো এ। এবার এরকমও কোশ্চেন আছে, তোমার দেখিয়ে দিই একটা এ, যে তোমার এই নততল বরাবর আছে, নততল বরাবর একটা নিচের দিকে একটা এম ভরের বস্তু বা ব্লক রাখা আছে। এবার বলবে তোমার মিনিমাম কত ফোর্স দিতে হবে, কত ফোর্স দিতে হবে যে ওপরে তোলার জন্য। তখন তোমার ফর্মুলাটা হবে, এই ক্ষেত্রে ত্বরণ ইজিক্যাল টু হবে জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ওখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে, দিয়ে ফোর্স ইজিক্যাল টু কি জানি? এফ ইজিক্যাল টু এম এ জানি, তাই তো? এফ এম তো দেওয়া থাকবে, তাই এ ইজিক্যাল টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এই দুটো তোমার কম্পিটিটিভ এক্সাম দিলে তোমার এই দুটো জিনিস মনে রাখতে হবে। যদি মিউ আর আদারওয়াইজ তোমার এইরকম টাইম লাগবে বার করতে হবে। যদি মিউ আর এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, অবিলম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব হলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের রাশিমালা ড্যাশ হবে। মনে করো এ একটা বল আছে, ব্লক আছে, ব্লকের মাস এম দিলাম, হলো? ব্লকটা কি যদি মনে করো এই বরাবর টানা হচ্ছে এফ দিয়ে, এফ বল দিয়ে টানা হচ্ছে, অবভিয়াসলি বা কিছুক্ষণ পর ব্লকটা এখানে আসবে। এবার এই পয়েন্টটা তোমার ফ্রিকশান আছে, মানে এই কন্ট্যাক্টে তো ফ্রিকশান থাকা মানে যেহেতু এটা মিউ দিয়ে দিয়েছে, মিউর কথা বলছে, তাহলে এদিকে তাহলে একটা ফ্রিকশান ফোর্স কাজ করবে, সেটা এফ, হলো? এর নিচে কাজ করবে কি?
গ্র্যাভিটেশন ফোর্স mg, ওপরে কি কাজ করবে, নর্মাল রিয়াকশন। এখান থেকে আমরা লিখতে পারি n ইজিক্যাল টু mg। হলো, এবার কোশ্চেন হলো ওয়ার্ক ডান বাই কি, ঘর্ষণ বল। তোমার অ্যাপ্লাইড ফোর্সের জন্য কৃতকার্য বলে না, তোমার ঘর্ষণ বলের জন্য কৃতকার্য কত হবে। আমরা কি জানি, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, তাই তো, বল ইন্টু সরণ। এখানে বলটা বলেছে যে ফ্রিকশন ফোর্সের জন্য, তাই এফ ইন্টু এস লিখব। কথা ক্লিয়ার। এফ সমান সমান আমরা কি জানি, এফ সমান সমান জানি, দেখো এফ সমান সমান আমরা কি জানি, মিউ এন। যারা ফ্রিকশন করেছে তারা এতক্ষণে জানো নিশ্চয়ই, এন সমান সমান mg, তাহলে মিউ এম জি এস, সরি এন, এস এখানে লিখবো না, এখানে এফ এর মান যদি লিখে দিই মিউ এম জি, তাহলে এদিকে এস পড়ে থাকছে। আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, এটা কোশ্চেনে দেওয়া নেই। আচ্ছা দেখো, নর্মাল রিয়াকশনটা কিন্তু তোমরা এই লিখছে না, mg লিখছে না, এখানে নর্মাল রিয়াকশন বলে দিয়েছে আর, তাহলে এনের জায়গায় তুমি ডাইরেক্ট mg না লিখে মিউ আর লিখতে পারো, ঠিক আছে। তাহলে হবে কি মিউ আর এস, ঠিক আছে। নর্মাল রিয়াকশন ইজিক্যাল টু mg আমরা জানি, কিন্তু ওরা mg লেখে না, mg বলছে না, বলে দেয়নি, তাও ওখানে আর দিয়ে দিয়েছে, তা আমরা ডাইরেক্ট আরটা লিখে দেবো। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, অ্যান্সার তো বি এসে গেছে ঠিক আছে, কিন্তু এখানে আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি মাইনাস মিউ আর দিত। মাইনাস কেন, ফ্রিকশন ফোর্সটা লাগছে পিছনের দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে, তাই না, সরণ সামনের দিকে, দুজনের অপোজিট ডিরেকশন হচ্ছে, তাই এখানে মিউ মাইনাস মিউ আর এস দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যাই হোক, অপশানে যেটা আছে সেটা তো করবে, কিন্তু তোমার এটা জেনে রাখা দরকার। দেখো 21 নম্বর কোশ্চেন, অনুভূমিক তলে ভি বেগে গতিশীল একটি বাহক বেল্টের ওপর এম ভরের একটি, আচ্ছা এই কথাটা বেশি বলে ডবল হয়ে গেছে, এম ভরের একটি ভারী ব্লক আস্তে করে রেখে দেওয়া হলো। ব্লক এবং বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ড্যাশ দূরত্ব পর্যন্ত ব্লকটি পিছলাবে। দেখো একটি এরকম একটা বাহক বা কনভেটার বেল্ট না কি বলে, ঠিক আছে ইংলিশে, এরকম আছে, এটা ঘুরছে, মানে এই বেলটাও এই বরাবর চলছে, দিয়ে এর ওপরে কি হয়েছে, একটা ভারী ব্লক রেখে দিলে। প্রথম কি হবে, প্রথমে ব্লকটা রাখার পরে কিছুক্ষণ স্লিপ খাবে, ঠিক আছে, স্লিপ খাওয়ার পর কিছুক্ষণ পরে গিয়ে ওই বেল্টের বেগের সাথে চলতে থাকবে, মানে বেল্টের ওপরে একদম স্থির হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কিছুক্ষণ স্লিপ খাবে, মনে করি ডি ডিস্টেন্স অব্দি স্লিপ খেলো, স্লিপ খেলো। কোশ্চেন বলছে যে হ্যাঁ দূরত্ব পর্যন্ত ব্লকটি পিছলাবে, কত দূর পর্যন্ত ব্লকটি পিছলাবে, আমরা ডি ডিস্টেন্স ধরে নিচ্ছি। প্রথমে পিছলাবে, কিছুক্ষণ পরে গিয়ে থেমে যাবে, তার মানে স্টপিং ডিস্টেন্স। এখান থেকে স্টপিং ডিস্টেন্স বার করতে বলছে। স্টপিং ডিস্টেন্সটা কোথা থেকে এসেছে, এখান থেকে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস না মাইনাস 2as। যেহেতু থেমে যাচ্ছে মানে মন্দন হচ্ছে, ব্লকটার প্রথমে যদি ইনিশিয়াল বেগ যদি ভি হয়, পরে থেমে যাচ্ছে, গিয়ে ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি ইজিক্যাল টু ফাইনাল ভেলোসিটি 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এস ইজিক্যাল টু, এটা তো 0 হয়ে যাচ্ছে, এস ইজিক্যাল টু লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2a। আচ্ছা এখানে ত্বরণ কত হবে, এ ইজিক্যাল টু কি হবে, ইউ তো পাচ্ছি জানি ভি, এবার এ ইজিক্যাল টু কি হবে, দেখো নিচে কি কাজ করছে mg, এদিকে একটা বাঁধা কাজ করছে এফ, ফ্রিকশন ফোর্স কাজ করছে এদিকে এফ, তাহলে তাই তো এফ ইজিক্যাল টু আমরা লিখতে পারি মিউ এম জি। ক্লিয়ার, আর মিউ এম জি ইজিক্যাল টু লিখতে পারি এম কেটে যাচ্ছে, তাহলে এ ইজিক্যাল থাকছে মিউ জি, ঠিক আছে, এস ইজিক্যাল টু ইউ স্কোয়ার 2 মিউ জি। কিছু না, আমরা যে ফর্মুলাটা জানতাম এটা, এস ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2a, এখানে এর জায়গায় মিউ জি লিখে দিলে ব্যাস হয়ে যাবে।
চলো 22 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে থিটা নতি কোণের একটি নততলের উপরের অর্ধাংশ সম্পূর্ণ মসৃণ। নততলটা একটা আঁকি দাঁড়ো। হলো, বলছে যে এটা যদি নততলের পুরো লেন্থ হয় তার অর্ধেক বলছে যে মসৃণ এবং বাকি অর্ধেক বলছে যে রাফ। ঠিক আছে, মানে সেখানে ফ্রিকশন গুণাঙ্ক থাকবে, মানে ঘর্ষণ গুণাঙ্ক থাকবে। ঠিক আছে, নিচের অর্ধাংশ অমসৃণ। তলের শীর্ষে স্থির অবস্থা থেকে চলতে শুরু করে একটি বস্তুর তলদেশে এসে পুনরায় স্থির হয়। মানে এখানে একটা বস্তু স্থির অবস্থায় ছিল এবং সে চলতে শুরু করলো, দিয়ে যে মাটিতে এই জায়গাটা এসে মনে করে আবার এসে থামলো। এবার কোশ্চেন হলো নিম্নাংশের ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক কি হবে। দেখো এটা অনেক রকম প্রসেসে সলভ করা হয়, তবে সবথেকে ইজি মেথড হলো তুমি ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান চ্যাপ্টারে যদি পড়া হয়ে যায় তাহলে তুমি এটা বুঝতে পারবে ভালো করে। এই কনসেপ্টটা কী ছিল ওখানে, কনসেপ্ট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই অল ফোর্স, ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। দেখো বস্তুটি ইনিশিয়ালি স্থির ছিল এবং ফাইনালি স্থির ছিল, তাহলে এর মধ্যে যদি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম জিরো স্কোয়ার মানে জিরো। ফাইনাল কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম জিরো স্কোয়ার জিরো। তাই তো, তাহলে তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু জিরো। তাহলে আমরা কি পেলাম, ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকাল টু জিরো। আচ্ছা, এখান থেকে এইখানে আসতে বস্তুটির ওপর কি কি ফোর্স কাজ লেগেছে দেখো। একটা ফোর্স লেগেছে, গ্র্যাভিটি ফোর্স লেগেছে। আরেকটা ফোর্স যেটা লেগেছে সেটা হলো ফ্রিকশন ফোর্স, তাই না। তা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ফোর্স, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ফোর্স, এখান থেকে ডিস্টেন্সটা মনে করে ডি ধরলাম। ঠিক আছে, আর এই বরাবর মানে নততল বরাবর গ্র্যাভিটি ফোর্স লেগেছে মনে করি এফ জি। হলো, কারণ নিচের বরাবর যদি এফ জি লাগে, এম জি লাগে, তা কিছু উপাংশ এদিকে লাগবে, সেটা আমরা নাম দিলাম এফ জি। এবং ডিস্টেন্স কত কভার করলো, ডি। তাহলে আমরা কি লিখতে পারি, এফ জি ইজিক্যাল ইন্টু ডি প্লাস, আচ্ছা কি কি এ লাগছে আগে লিখে দিই, কি কি মানে কোন কোন বল দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে সেটা একবার লিখে দিই। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজিক্যাল টু জিরো। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত লিখছি আমরা, এফ জি ইন্টু টি, এটা পুরো পথ বরাবর লাগছে তাই টি। এবার ফ্রিকশন ফোর্সটাকে আমরা ধরে নিলাম এফ, স্মল এফ ধরি, এবং কত ডিস্টেন্স অবধি এ লাগছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত, ডি বাই টু ডিস্টেন্স, তাই না। পুরো ডিস্টেন্স লাগছে না, কারণ উপরের অর্ধেক অংশ তো মসৃণ, নিচের অর্ধেক অংশ মসৃণ, ইজিক্যাল টু জিরো। এবার এফ জি আর এফ বার করলে আমাদের অর্ধেক কাহিনী শেষ। আর একটা জিনিস দেখতে হবে তোমাদের, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স নেগেটিভ হবে, কারণ বস্তুটি নিচের দিকে মুভ করছে আর ফ্রিকশন ফোর্স উপর দিকে লাগছে, তাই না। যেদিকে মুভ করে তার অপোজিট দিকে লাগে, বা যেদিকে মুভ করে না, সরি, যেদিকে কি হ্যাঁ, যে এদিকে এদিকে বস্তুটা এদিকে সরছে, মানে এদিকে গ্র্যাভিটি ফোর্সের জন্য লাগছে, নিচে যাচ্ছে, তার মানে ওপরে লাগবে একটা ফ্রিকশন ফোর্স, সেটা স্মল এফ দিলাম। এখানে এফ জি কত হবে, এদিকে এম জি হয়, একটু আগে যেটা বার করলাম, নিচে এম জি কাজ করে, এদিকে কাজ করে এম জি কস থিটা, অ্যান্ড এটা থিটা ধরে নাম, এদিকে কাজ করে এম জি সাইন থিটা। হলো, এম জি সাইন থিটা, তার মানে এফ জি জায়গায় লিখতে পারি এম জি সাইন থিটা ইন্টু টি প্লাস, এখানে মাইনাস হবে কেন সেটা বলে দিলাম তো। আর ফ্রিকশন সমান সমান কি, মিউ এম জি কস থিটা হয়, এম জি কস থিটা হয় ইজিক্যাল টু ইন্টু ডি বাই টু ছিল, ডি বাই টু ইজিক্যাল টু জিরো। দেখো ডিগুলো কমন নিলে দিয়ে ওদিকে চলে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আরটা এইভাবে লিখে
অ্যাকচুয়ালি থাকছে কি mg সাইন থিটা ডি ইজ ইকুয়াল টু এই পোর্শনটা নিয়ে ওদিকে নিয়ে চলে গেলাম মিউ mg কস থিটা ডি বাই টু mg কেটে গেল, ওপরে ডি থাকছে, এদিকেও ডি থাকছে, কেটে গেল। এবার কি করলাম, কস থিটাকে সাইন থিটার নিচে নিয়ে এলাম, তাই লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু মিউ বাই টু, এদিকে হাফ নিচে পড়ে থাকছে, তার ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ বাই টু, তাই তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ বাই টু, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ বাই টু, তাহলে মিউ ইজ ইকুয়াল টু থাকছে টু ট্যান থিটা, এইটাই চেয়েছে অপশন কোনটা, সিটটা। চলো 23-এরটা কি বলছে দেখো, বলছে যে অনুভূমিক তলের উপর এম ভরে একটি বস্তু স্থির অবস্থায় আছে, ঘর্ষণ কোণের মান ল্যামডা। ঠিক আছে, ঘর্ষণ কোণটা কি, ঘর্ষণ কোণটা হলো যে কোণ বরাবর রাখলে, নত তলটা যদি যে কোণ বরাবর রাখলে বস্তুটা চলতে শুরু করবে, নিচে মুভ করতে শুরু করবে, সেটাকে আমরা ঘর্ষণ কোণ বলছি, সেটাকে আমরা এখানে ল্যামডা বলে দিয়েছে কোশ্চেন। তাহলে আমরা একটা জানি কি ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ, হলো। এবার বলছে বস্তুটিকে গতিশীল করতে ন্যূনতম প্রয়োজনীয় অনুভূমিক বল কত লাগবে। দেখো বস্তুকে স্থির রাখতে কোন ফোর্স সাহায্য করছে, ফ্রিকশন ফোর্স, যেটা পিছনের দিকে কাজ করছে, তাই না, ও টেনে ধরে আছে, তাই তো বস্তুটা স্থির আছে। সেটা কত, এফ নাম দিয়ে আমরা এফ দিয়ে ডিনোট করি, এফ ইজ ইকুয়াল টু মিউ এম জি কস থিটা, এতদিনে তো এটা বুঝে গেছো। তারপরে যদি বস্তুটাকে যদি গতিশীল করতে চাই, আমাদের মিনিমাম এই ফোর্সটা এই বরাবর অ্যাপ্লাই করতে হবে, ফ্রিকশন ফোর্সের বিপরীত দিকে আমাদের সেম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এফ, তাই তো। এখানে মিউ ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা নিয়ে এম জি কস থিটা, তাই তো, কথা ক্লিয়ার। ট্যান ল্যামডা কি আমরা এখানে ল্যামডা হবে না, সরি এটা থিটা হবে না, এখানে ল্যামডা হবে, এটা এখানে ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে হবে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু এম জি কস ল্যামডা। এবার কস ল্যামডা কেটে যাবে, পড়ে থাকছে এম জি সাইন ল্যামডা, তাহলে অপশান হবে বিটা। তোমাদের অ্যান্সার এ আছে, হয়তো শায়দ প্রিন্টিং মিস্টেক করেছে। এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, জেনে রাখো, এটা হবে জেনে রাখো, অতটা ইম্পর্টেন্স না, থিওরিটিক্যাল কোশ্চেন। বলছে যে একটি কণা আর ব্যাসার্ধ বৃত্ত বরাবর ভি সমদিতে ঘুরছে, কণাটি 1 সেকেন্ডে ড্যাশ কতক্ষণ ঘুরবে। আমরা ক্লাস 10-এ একটা ফর্মুলা জেনেছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাই না। এসটা কি, এসটা হলো বৃত্তচাপ। ঠিক আছে, এখান থেকে এখানে বস্তুটা মুভ করলো, এটা থিটা অ্যাঙ্গেল মনে করো, এটা আর, এটা এস, ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এবার আমাদের কাজ দুদিকে টাইম দিয়ে ভাগ করে দাও, এসকে টাইম দিয়ে ভাগ করে দাও এবং আর থিটাকে টাইম দিয়ে ভাগ করে দাও। এখানে এস বাই টি সমান সমান কী পাবো, এখানে দ্রুতি পাবো, ইজ ইকুয়াল টু আর থিটা বাই টি। কোশ্চেন চেয়েছে এক কণাটি 1 সেকেন্ডে কত কোণে ঘুরবে, মানে থিটা চেয়েছে, তাই তো। থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি টি বাই আর, এবার 1 সেকেন্ডে মানে টি ইজ ইকুয়াল টু 1, তাহলে ভি বাই আর। অপশান মিলছে কোনোটা, ডিটটা অ্যান্সার। চলো 27-এরটা দেখো, একটি কণার বৃত্তাকার পথের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো কিন্তু ঘূর্ণন কম্পাঙ্ক একই থাকলো, প্রাথমিক অভিকেন্দ্র বল এফ হলে অভিকেন্দ্র বল কত হবে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়। দেখো আমরা এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর, এটা আমরা জেনেছি। ওমেগা ইজ ইকুয়াল টু মানে ওমেগা কৌণিক বেগ, ওমেগাকে কি লিখতে পারি 2 পাই এন লিখতে পারি,
কোশ্চেনে বলে দিয়েছে যে ঘূর্ণন কম্পাঙ্ক একই থাকে। ঘূর্ণন কম্পাঙ্ক যদি একই থাকে তাহলে ওমেগাও একই থাকবে। ওমেগা একই থাকে মানে এম ওমেগা স্কয়ার একই থাকবে, তাই না? তার মানে এই পুরোটা কনস্ট্যান্ট। তাহলে এফ ইজ ইকাল টু এফ প্রপোর্শনাল টু আর লিখতে পারি। কথা ক্লিয়ার? এবার আরও একটা জিনিস বলছে যে পথের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, ওই কণার বৃত্তাকার পথের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তাহলে এফ কত হবে? দেখো এফ এর সাথে আর প্রপোর্শনাল সম্পর্ক, তার মানে আর যদি দ্বিগুণ করা হয় এফও দ্বিগুণ হবে। অপশান কোনটা? 2F। এই কোশ্চেনে দেখো দুমুখ বন্ধ একটি নলের দৈর্ঘ্য এল। একটা নল মনে করো, একটি দুমুখ বন্ধ নলের দৈর্ঘ্য এল এবং একটি এম ভরের তরল দ্বারা পূর্ণ করা হলো। ঠিক আছে, এখানে তো তরল আছে যার মাস হলো এম। কোশ্চেনে যা দেওয়া আছে সেগুলো আগে লিখছি। তারপর বলছে নলটিকে এক প্রান্ত সাপেক্ষে অনুভূমিক তলে, অনুভূমিক তলে মানে এরকম তলে, ঠিক আছে, অনুভূমিক তলে মানে এরকম তলে, এখানে মনে করে ওই টিউবটা আছে, দিয়ে এই বরাবর মনে করে ঘোরাচ্ছে, ঘোরালে মানে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলে এর অপর প্রান্তে প্রযুক্ত বল কত হবে? এটা এইভাবে যদি ঘোরানো হয়, বলছে যে এখানে কত ফোর্স অ্যাক্ট করবে, কাজ করবে। ঠিক আছে, আমরা মনে করি এই নল তো, এটা নল তো, এটা নল তো। এবার নলের ভিতরে তরল আছে, তরলের সমস্ত মাস মনে করি মাঝখানে, মনে করি না মাঝখানে কনজার্ভ থাকবে, তাই না? তার সেন্টার অফ মাস যদি বা ভরকেন্দ্র যদি ধরা হয়, সে পুরোটার মাস, পুরো তরলের মাস মাঝখানে ধরা হবে। পুরো টিউবটার লেন্থ এল, তাহলে এই অক্ষ থেকে যেখানে মানে যে অক্ষ বরাবর ঘুরছে সেই অক্ষ থেকে এই সেন্টার অফ মাসের দৈর্ঘ্য L/2, তাই তো, L/2। এই জায়গাটায় তাহলে ফোর্স কত হবে? এফ, তাই তো। এফ ইজিক্যাল টু আমরা একটা জিনিস জানি এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এখানে আরটা হবে L/2, এম ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই, আচ্ছা এল স্কোয়ার হয় না, সরি, এম ওমেগা স্কোয়ার আর L/2। কোন অপশানটা হচ্ছে? এই ফোর্সটা এখানেও কাজ করবে। হলো, তাহলে কোন অপশানটা হচ্ছে? এই অপশানটা, এই অপশানটা, এই অপশানটা, এই অপশানটা হওয়া পসিবিলিটি। এই অপশানগুলো তো হবে না, না এটাও সম্ভাবনা আছে। এই অপশানটা না, সবকটা সম্ভাবনা আছে, কিন্তু মানে ডাইমেনশনালি দেখছিলাম, কিন্তু সবকটা ডাইমেনশন কারেক্ট। দেখো একটি কণা কেন্দ্রীয় আকর্ষণ বলের অধীনে বৃত্তাকার পথে ঘুরছে। এই আকর্ষণ বল দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক কণার দ্রুতিকতা, মানে এই সব ফর্মুলাটা তোমাকে জিজ্ঞেস করছে এক কথা, মানে বুঝতে যাচ্ছে যে তুমি এই ফর্মুলাটা জানো, এই ফর্মুলাটা জানা কিনা তোমার জিজ্ঞেস করছে। এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল টু 1/r, আবার এফ প্রপোর্শনাল টু, ও হ্যাঁ দেখো না ওইটা জিজ্ঞেস করে না, মানে এই কনসেপ্টটা দেখো, এফ আর এর ওপর ডিপেন্ড করছে, তাই তো, এরকম ডিপেন্ড করছে 1/r। ভি কার ওপর ডিপেন্ড করে না, ভি আর এর ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হচ্ছে? বিটটা হলো, বোঝা গেল। এই কোশ্চেনে দেখো সমভরের দুটি কোণা বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরছে যাদের ব্যাসার্ধ অনুপাত 1:2। একই অভিকেন্দ্র বল উভয় কণার উপর কার্যকর হলে তাদের গতিবেগের অনুপাত কি হবে? দুজনার অভিকেন্দ্র বল সেম, এটা এটা ইজিক্যাল টু লিখতে পারি এম ভি স্কোয়ার, সরি এম ভি স্কোয়ার বাই আর ওয়ান লিখতে পারি। এটা এখানে লিখতে পারি এম ভি টু স্কোয়ার বাই আর টু। দুজনের প্রথমে কোশ্চেনে বলে দিচ্ছে সমভর, তাই এম এম কেটে যাচ্ছে, তাই তো।
এবার ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2 ইজিক্যাল টু 1/2 দিয়ে দিয়েছে কোশ্চেন। দিলে কি হবে? তাহলে এবার জিজ্ঞেস করছে গতিবেগের অনুপাত কত, V1/V2 কত, V1/V2 ইজিক্যাল টু R1/R2 ইজিক্যাল টু 1/√2। বোঝা গেছে? তাহলে 30-এরটা সলভ হয়ে গেল। 31 দেখো। আচ্ছা 30-31 একই কোশ্চেন। 30 আর 31 একই কোশ্চেন, তাই না? ওখানে R1/R2 মান দিয়ে দিয়েছিল, R1/R2 মান দিয়ে দিয়েছিল, 1:2 দিয়ে দিয়েছিল। এখানে দেয়নি, এখানে জিজ্ঞেস করছে না না না, এখানে বলের অনুপাত চেয়েছে। বল ইকুয়াল কি বার করলাম? সমভরের দুটি কণা যথাক্রমে এদের কৌণিক বেগ সমান। কৌণিক বেগ বলেছে মানে m(ওমেগা²r), ঠিক আছে? এখানে বলছে মাস সমান এবং কৌণিক বেগ সমান, তাহলে বলের রেশিও কি হবে? F1/F2 হবে R1/R2, মানে একটা অপশন কারেক্ট। M1 ও F ভরের দুটি বস্তু R1 R2 ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, এদের পর্যায়কাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কি হবে? কৌণিক বেগ মানে কি জানি, ওমেগা ইজিক্যাল টু θ/t, তাই না? এটা এইভাবে লিখতে পারি, θ/t1। দেখো W2 ইজিক্যাল টু θ/t2 লিখতে পারি। এখানে T1 T2 সমান, তাহলে W1 ইজিক্যাল টু W1/W2 ইজিক্যাল টু 1। এটা নিট 2019 সালের কোশ্চেনে এসেছিল। 35 দেখো। একটি বস্তুকে উলম্ব বরাবর পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান সর্বোচ্চ বিন্দুতে টানের দ্বিগুণ হলে উলম্ব বরাবর ঘোরানো হচ্ছে, মানে এরকম একটা সার্কেল, উলম্ব সার্কেল আঁকা যেতে পারে। এখানে যখন বস্তুটা ছিল, মানে সর্বনিম্ন বিন্দুতে যখন বস্তুটা ছিল, তার উপর কি কি বল কাজ করছে দেখো। নিচের দিকে কাজ করছে mg এবং mv²r কাজ করছে এদিকে, এবং ওপরের দিকে কাজ করছে টি, টেনশন, যার নাম T1 দিয়ে দিলাম। বস্তুটা ঘুরে যখন ওপরে এলো তখন কি কাজ করছে দেখো। আচ্ছা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি T1 ইজিক্যাল টু, যেহেতু এটা সাম্য অবস্থায় আছে তাহলে লিখতে পারি T1 ইজিক্যাল টু mg। সাম্য অবস্থা মানে ছিঁড়ে যায়নি, ঘুরছে ঠিক আছে, কিন্তু ওখানে ছিঁড়ে যায়নি বলে তাই সাম্য অবস্থায় বলতে পারি। T1 ইজিক্যাল টু mg প্লাস mv²। যখন বস্তুটি এখানে ছিল তখন নিচের কি কাজ করছে? mg। নিচের টেনশানও কাজ করছে, উপরে বরাবর কি কাজ করছে? mv²/r। এর রেডিয়াসটা r ধরে নিয়েছি, ঠিক আছে, বা লেন্থটা, সুতোর লেন্থটা আমরা r ধরে নিয়েছি। তাহলে কি লিখতে পারি এখানে? এখানে আমরা যেটা লিখতে পারি T2, এখানে T2 দিয়ে দিলাম নাম, T2 প্লাস mg ইজিক্যাল টু mv²/r। কথা ক্লিয়ার? কোশ্চেনে আর একটা ডেটা গিভেন দিয়েছে, সেটা বলছে যে T1 ইজিক্যাল টু 2T2, মানে নিচে যখন বস্তুটা থাকবে তখন যে টান হবে তার উপরের দ্বিগুণ, মানে তার উপরে যখন থাকবে তার দ্বিগুণ হবে, মানে T1 ইজিক্যাল টু T2 হবে। এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার চেয়েছে যে বস্তুর ওপর অভিকেন্দ্র বল বা mv²/r কত হবে, এটা সমান সমান কত হবে জিজ্ঞেস করেছে। তো T1 এর জায়গায় আমরা 2T2 লিখে দিচ্ছি, T1 এর জায়গায় 2T2 লিখে দিলাম। এবার কি করবো দেখো, এবার কি করবো, এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে অ্যাকচুয়ালি। 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সলভ করতে হবে। T2 মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে আমরা mv²/rটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা mv²/rটাকে আমরা ফোর্স F দিয়ে নাম দিয়ে দিচ্ছি, তাহলে কি আছে T2টা ওদিকে, T2 ইজিক্যাল টু এরকম লিখতে পারি F মাইনাস mg, তাই না? এই ইকুয়েশন থেকে লিখতে পারি এরকম
এবার দেখো এটা এখানে বসিয়ে দাও, এটা বসিয়ে দিলে 2f মাইনাস 2mg ইজিক্যাল টু, মানে এটা 3 নম্বর ইকুয়েশন যদি নাম দিই, 3 নম্বর আর 1 নম্বর ইকুয়েশন সলভ করে পাই 2f মাইনাস 2mg এদিকে থাকছে mg, আর ওটাকে তো আমরা f ডিনোট করেছি। হলো, তাহলে এফটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে পড়ে থাকবে এফ, মাইনাস 2mgকে যদি ওদিকে নিয়ে চলে যাই তাহলে mg প্লাস 2mg 3mg। অপশান ডিটা কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি আমার শরীর খারাপ, মানে সর্দি জ্বর হয়েছে, তাই একটু আস্তে আস্তে বলতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে ফাঁকা কমেন্ট বক্স তো পড়ে আছে, ওখানে তুমি তোমার কমেন্ট জানাতে পারো।